আরেকবার দেখছেন আজকের বাংলাদেশ। মেহেদী হাসান, যেটি জানতে চেয়েছিলাম যে ঐতিহাসিকভাবে বা ঐতিহ্যগতভাবে নাচের অবস্থানটা কি ছিল এবং এখন কি আছে? আমাদের প্রাচীন বাংলার যে নাট্যরীতি, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে বাংলা অঞ্চলের টোটাল পরিবেশনাগুলো একই সাথে গান, নাচ এবং অভিনয় তিনটি পারম্পরিকভাবে এটা যুক্ত হয়ে পরিবেশনা হয়ে থাকে। তো প্রাচীন এবং মধ্যযুগ এই বাংলায় অনেক রকমের নৃত্য পদ্ধতি এখানে ছিল এবং যেগুলোর প্রমাণ এখনও আমরা প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যের নানা উপাদানে আমরা দেখতে পাই। এটা চণ্ডীমঙ্গল কাব্য বা টোটাল মঙ্গল কাব্যগুলো যদি আপনি উল্টে দেখেন, সেখানে অনেক ধরনের নৃত্য পদ্ধতির কথা উল্লেখ আছে। যেটা হয়েছে যে এই অন্বেষণগুলো আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত হয়নি। পরিবেশনা যে কোনো শিল্প মাধ্যমে এগিয়ে চলে তার উপস্থাপনা এবং একই সাথে তত্ত্ব জ্ঞানকাণ্ড চর্চার মাধ্যমে। বাংলাদেশ অঞ্চলে যেটা হয়েছে ঐতিহাসিকভাবে এখানে আমরা ইতিহাসটা জানি গত 100 বছরের এরকম বা কাছাকাছি সময়ের একটা ইতিহাস, কিন্তু তার আগ পর্যন্ত এই অঞ্চলে কী নাচ ছিল, সেই নাচের রূপটা কী বা আঙ্গিকটা কী বা তার নন্দনতাত্ত্বিক যে রূপ সেটা কী ছিল, সেই জিনিস সম্বন্ধে আমাদের শিল্পীদের মধ্যেও ওই রকম একটা উন্নাসিক চিন্তা কাজ করে গেছে। তো কী ছিল সেই সময়কার নাচ? যেমন আমি যদি ডঙ্ক নৃত্যের কথা বলি, যে নাচটা সাপের যে সাপখেলা হয় এর সঙ্গে যুক্ত, এবং এর সঙ্গে আমাদের যে প্রাচীন বাংলা যে মিথগুলো, যেমন আমাদের 3টা প্রধান পূজা, কালী পূজা, মনসা পূজা, দুর্গা পূজা, এই 3টা কিন্তু এই অঞ্চলের পূজা। যেমন ধরেন আমাদের যে শিব পূজা, এর থেকে এই গাজন, এই পরিবেশনটা এই অঞ্চলে আছে ঐতিহাসিকভাবে। যেমন ধরেন পদ্মার নাচন, খুব বিখ্যাত একটা পারফরমেন্স আমাদের কুষ্টিয়া অঞ্চলের, কিংবা মাদার পীরের গান। নামটা হচ্ছে মাদার পীরের গান, কিন্তু একই সঙ্গে কিন্তু নাচ। এবং এই পারফরমেন্স যখন হয় তখন এর যে রূপ বৈশিষ্ট্যগুলো সেগুলো খুবই উপভোগ্য এবং অনেক মানুষ এর সঙ্গে বসে এটাকে উপভোগ করে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা ঘটে গেছে, আমাদের যে উপনিবেশিক চিন্তা, যে চিন্তার মাধ্যমে আমরা কেবল নগরের ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরেছি, যারা প্রান্তে তাদের ইতিহাস আমাদের সুধীজনের কাছে দৃষ্টিগোচর হয়নি। ফলে এই জিনিসগুলো ধারাবাহিকভাবে উপেক্ষিত হয়ে আছে। এই চিন্তাটা 1947 সালে এসে নৃত্যাচার্য গহর জামিল প্রথম ভেবেছিলেন যে না, এর একটা সাংগঠনিক রূপ হোক। সেটি কি? তখন উনি শিল্পকলা ভবন বলে একটা প্রতিষ্ঠান শুরু করেছিলেন। সেটা খুব স্বল্প সময়ের মধ্যে ভেঙে যায়। মানে তখন সামাজিক দৃষ্টিভঙ্গি, একটু আগেই কথা হচ্ছিল, খুব কলুষ একটা ধারণা এই শিল্পটা। কিন্তু লায়লা হাসান আন্টি বলেছেন যে আমাদের যে রাজ দরবারগুলো এখানে ছিল সেখানে কিন্তু সবসময় নাচের চর্চা হয়েছে। এমনকি ঢাকার আহসান মঞ্জিলের যে ওদের যে দরবার হল সেখানে চর্চা হয়েছে। এর আগে আপনি যদি আমাদের প্রাচীন ফরাসগঞ্জে যে বড় বাড়িগুলি আছে পুরনো, সেখানে কিন্তু নাচের জন্য আলাদা জায়গা আছে। রূপলাল হাউসে সেটা একটা গণ্ডির মধ্যে জনসাধারণ সুধী সমাজে নাচটা যে রবীন্দ্রনাথের জনসাধারণের মাঝেও হতো, যেটা আমাদের আহসানুল্লাহ যখন হলেন, নবাব হলেন, তার নবাবী খেতাব পেলেন, তখন আজকের যে রমনা পার্ক যেটাকে আমরা বলি, শাহবাগ চত্বর, তো ওটাকে ওই এলাকাটাতে, যেটা আমাদের পুরনো নবাববাড়ি, ওই যে বোধহয় এটা ওই কি বলে, ওই ঠিক পরিবাগে, তো পরিবাগে আমাদের যে বাড়িগুলো ছিল, তো ওখানে উনি থাকতেন। তো ওখানে একটা প্রতি বছরই ওই আপনার ওই জানুয়ারিতে যখন তার ওই যে খেতাব উপলক্ষে বিশাল একটা মেলার আয়োজন হতো, সে রমনাথ থেকে শুরু করে ওই পরিবাগ পর্যন্ত। ওখানে উপমহাদেশের বিখ্যাত সব নৃত্যশিল্পীরা, কণ্ঠশিল্পীরা আসতেন এবং ছোট ছোট ওই যে তাঁবু হতো, সেই তাঁবুর মধ্যে বিভিন্ন শিল্পীরা বসতেন, তারা গান করতেন, কেউ নাচ করতেন। তার মধ্যে উল্লেখ আছে আপনার ওই যে হাকিম হাবিবুর রহমানের একটা গ্রন্থে, 50 বছর আগে ঢাকা, 50 সাল পাহলে, ওটা উর্দু ছিল, ওটা পরে বাংলায় করেছে। তো ওখানে লিখেছেন যে ওখানে সে প্রখ্যাত নৃত্যশিল্পীরা আসতো,
সেখানে নাচ করতো। সঙ্গীত সেই শিল্পীরাও এর আসতো। মধ্যে এখানে আঙ্গুরবালা, ইন্দুবালা নৃত্যশিল্পী তো আসতো, সবাই মানে আসতো। আঙ্গুরবালাদেরও অনেক আগে, তখন সেই আপনার সলিমুল্লাহর ফাদার যিনি তখন যে ইয়ে হয়েছিলেন তখন, তো তখন সেই তখনকার যুগের যে সঙ্গীত শিল্পী, যে বড় বড় ওস্তাদেরা গান গাইতে আসতেন, নাচ করতে আসতেন, তো ওখানে হতো। তাছাড়া আমাদের সোনারগাঁয়ে যে ইয়ে ছিল, সেই সুলতানি আমলে যে রাজদরবার ছিল, ওখানে নাচ হতো। সেখানে আছে যে রাকসে গোল নাচ ছিল, যে সে অতিথিদেরকে, সম্মানীয় কোনো অতিথি আসলে তাদেরকে ফুলের মাধ্যমে নৃত্য দিয়ে অভ্যর্থনা জানানো হতো। আমাদের যখন হয় আচ্ছা, আমরা কথা বলছিলাম আমাদের যে হ্যাঁ। ঐতিহ্যবাহী পারফরমেন্সের জায়গাটা, সেটা একটু ক্লিয়ার করে বলা দরকার। যেমন আমরা একসময় জানতাম যে বাংলার নিজস্ব কোনো নাট্যরীতি নেই, কিন্তু অধ্যাপক সেলিম আল দীন উনি প্রথম প্রমাণ করলেন যে না, বাংলার হাজার বছরের যে যাত্রা, এটাও আমাদের নিজস্ব নাট্যরীতি। ঠিক সেই অর্থে আমাদের এই মাদার পীরের গান বা জারি গান, এটাও কিন্তু আমাদের সেই নাট্যরীতি অংশ, যেখানে নাচের অনিবার্য উপস্থিতি আমরা দেখে থাকি। ঠিক আছে, তো সেটা আসলে আমাদের ঐতিহ্যবাহী নাচ। তো আমরা সেটা কি নামে বলতে পারি? এটাকে বঙ্গীয় নৃত্য বলা যেতে পারে বা গৌড়ীয় নৃত্য বলা যেতে পারে। এটা এই চর্চাটা মানে এখনো পর্যন্ত আমাদের যত উৎসব হয় বাংলার, সমস্ত উৎসবে এই পরিবেশনগুলো হয়ে থাকে। আর আমরা যেটা নগরে যেটা হয়েছে, যেটা আমি বললাম যে নগর সবসময় ইতিহাসে অংশ হিসেবে এসছে। যেমন 47-এ যখন গহর জামল এটা শুরু করে, তারপরে দেখা গেল যে জাগোয়ার সেন্টার উনি করছে। এর মধ্যে আনোয়ার চৌধুরী এবং বিশেষ করে আফরোজা বুলবুল চৌধুরীর স্ত্রী এবং মাহমুদ নুরুল হুদা, ওনারা এই যে আমাদের ছায়ানট বুলবুল একাডেমি, বুলবুল ললিত কলা ললিত একাডেমি একাডেমি, হ্যাঁ। 55 সালে বুলবুল এটা চৌধুরীর প্রতিষ্ঠা করে। মৃত্যুর পরে 54 সালে মারা গেলেন। এই দুটো প্রতিষ্ঠানই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং মাহফুজ সাহেব যেটা বললেন যে আমাদের যে মিউজিক কলেজ, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু অসুবিধাটা যেটা হয়েছে, আমাদের যতগুলো ইনস্টিটিউশন এখানে, এই ছায়ানট, জাগোয়ার সেন্টার, বেনুকা ললিত কলা কেন্দ্র, নটরাজ, দিব্য বা আরও অনেকগুলো, এই প্রতিষ্ঠানগুলো সপ্তাহে 2 দিন বা 3 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এবং যে বাচ্চারা এখানে শিখতে আসে, তারা ওই স্কুল গোয়িং বা কলেজ গোয়িং আসে। তারপরে একটা সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যে ঝরে পড়ে তারা। যেমন অর্দা বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে আবার নতুন করে আবার অনার্স করেছে, আবার মাস্টার্স করেছে। আচ্ছা। কিন্তু ওইটা যদি ওই সিস্টেমটা ডেভেলপ হতো আমাদের এখানে, যে না, আমি এই শুরু থেকেই শিল্পকলাই আমি শিখি। এখন সে তার, যেহেতু সে বিবিএ এমবিএ করেছে, তার ক্যারিয়ার হওয়া উচিত ছিল ব্যাংকিং সেক্টরে বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে, কিন্তু সে নাচের প্রতি শিল্প ভালোবাসাতে চর্চা করতে সে- চেয়েও সে কিন্তু পারে না এইভাবে। তার 2টা একাডেমি। লালাপা, এই জিনিসটা আসলে এই যে মেহেদী যেটা তুললো এখন প্রসঙ্গে, যে আসলে নিরবিচ্ছিন্নভাবে চর্চা করা, সেই চর্চাটা নানান বাস্তবতার কারণেই হচ্ছে না। এই না হওয়ার পেছনে আসলে কোন কারণগুলি বেশি? আচ্ছা, আমি তার আগে একটু বলবো, মেহেদী যেটা বললো যে গহরদার স্কুল জাগোয়ার, তার আগে এটা করেছেন কি শিল্পকলা ভবন এবং বুলবুল একাডেমি। আমি বুলবুল একাডেমির ছাত্রী, ওখানে আমি পাশ করে বেরিয়েছি। দ্বিতীয় ব্যাচটা আমাদের, আগে বোধহয় একটা ব্যাচ ছিল, তারপরে আর কি আমরা। তো তার আগে একটা সময় ছিল যখন এখানে আমাদের এই মুসলিম সমাজে যখন মেয়েরা নাচতে যেতেন, বাড়িতে তো ওরকম অনুমতি ছিল না, তারপরেও তারা স্কুলে লুকিয়ে লুকিয়ে করতো। স্কুলের শিক্ষয়িত্রীরা, বাসন্তী গুহ ঠাকুর, গ্যান্ডেরিয়া, হ্যাঁ স্কুলে উনি, তারপরে যে আনোয়ারা বাহার চৌধুরী, এনারা আমাদের আগে যারা এই পথটাকে সুগম করে দিয়ে, তাদের কথা আমাদের অবশ্যই স্মরণ করতে হবে। স্কুলগুলো তো আরো পরে এসছে। তো তখন মুনিমুন্নেসা ছিলেন, তারপর রওশন জামিল অবশ্য গহরদার সূত্রতে এসছেন উনি। ছোট বোনকে নাচ শেখাতে গিয়ে উনি তখন নাচ আরম্ভ করেন। তারপরে ওই রোকেয়া কবির ছিলেন, লায়লা সামাদ ছিলেন, জহরতারা ছিলেন, জিনাত আহমেদ, মেহের আহমেদ ছিলেন। হ্যাঁ, এরা যে কাজগুলো করে গেছেন, সেই আরেকজন আমি বলি, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, তখন ওনারা, আর তখন নীলুফার ছিল একজন, নীলুফার কি জানো, আমাদের গ্যান্ডেরিয়াতেই থাকতেন। হ্যাঁ, নীলুফার তো আমাদের ব্যাচের, রেজিন আমাদের সাথে। হ্যাঁ, তার আগে ও, তারপরে অঞ্জলি দি ছিলেন, লায়লা খান বলে একজন ছিলেন। আচ্ছা, এইখানে বলতে হবে, আমরা যখন অনেক ছোট, তখন
মাস্তান না বলে মাস্তান ভাই আমরা বলতাম, উনি আসলে একজন পরে ডেন্টাল Dental কলেজের principal প্রিন্সিপাল হয়েছিলেন, হয়েছেন, হ্যাঁ। কিন্তু উনি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। উনি নাচ শেখাতেন, উনি কিন্তু কোনোদিন নাচ শেখেন নাই। ওনার কথা আমরা স্মরণ করতে, ওনার এই যে লায়লা খান এবং অঞ্জলি দি, অঞ্জলির নাম পুরো নামটা আমি জানি না, বিশাল একটা গ্রুপ ছিল। মানে আমরা তখন, আমি অনেক ছোট, তখন পূর্ব পাকিস্তান আমরা ঘুরতাম। এত ছোট ছিলাম যে আমি প্রথম নাচটা আমাকে দিত করে, তারপর আমি স্প্রিংসের পাশে আমাকে বিছানা করে দিলে আমি ওখানে ঘুমিয়ে যেতাম। এবং যখন একদম শেষ হতো তখন আমার মুখটা কোলে নিয়ে শাকিল, এই যে গান শাকিল আনামের বাবা খায়রুল ছিলেন, আলম শাকিলের খায়রুল আলম শাকিলের আব্বা বদরুল আলম, উনি চাইল্ড স্পেশালিস্ট হয়েছিলেন পরে। সব একদল মেডিকেল কলেজের ছাত্ররা মিলে আমাদের গ্রুপটার নাম ছিল শিল্পী সংঘ, মস্তান ভাই যেটা ওখানে। তো সেই মস্তান ভাইয়ের কিন্তু অনেক অবদান এখানে। গোপাল দেওয়ালের ছিলেন, জুলফিকার ভাই ছিলেন, হ্যাঁ, মৃন্ময় দাস ছিলেন, মৃন্ময় দাস না,